ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা ফিজিক্সের একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হলো তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। তড়িৎ চুম্বকীয় আবেশ, আবেশ মানে ইন্ডাকশন। আমরা আগে যে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার পড়েছি, ওখানে আমরা পড়েছিলাম যে চুম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী কুণ্ডলী বা কয়েলকে রাখলে সেই কুণ্ডলীতে গতির সঞ্চার হয়। কি বললাম? যে চুম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী কয়েল বা কুণ্ডলীকে রাখলে পরে সেই কুণ্ডলীতে গতির সঞ্চার হয়, অর্থাৎ ওখানে কি হচ্ছে, তড়িৎ শক্তি থেকে গতিশক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি রূপান্তর ঘটছে। বিজ্ঞানী ফ্যারাডে ঠিক এই ঘটনাটার উল্টো জিনিস ভাবলেন। এই ঘটনাটার উল্টোটা ভাবলেন, অর্থাৎ যদি তড়িৎ থেকে গতিশক্তি পাওয়া যায় তাহলে চুম্বক ক্ষেত্রে গতিশক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যাবে নাকি? ওনার ভাবনা এরকম শুরু হলো এবং উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন, দিয়ে দেখালেন এবং প্রমাণ করলেন যে চুম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহী তারকে গতিশীল করা হয়, চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী তারকে যদি গতিশীল করা হয় তাহলে ওই পরিবাহী তারের দুই প্রান্তে বিভব পার্থক্যর সৃষ্টি হবে। আর পরিবাহীটা যদি বদ্ধ বর্তনী হয় তাহলে কি হবে, ওই বর্তনী দিয়ে একটা প্রবাহ চলবে। কি বললাম? যে চুম্বক ক্ষেত্রে একটা পরিবাহী তার, প্রবাহ চলেনি কিন্তু পরিবাহী তারকে গতিশীল করা হচ্ছে কোনোভাবে। আবার এরকম বলতে পারি, চুম্বক ক্ষেত্র এবং একটা পরিবাহী তারের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, মানে শুধুমাত্র পরিবাহীটা গতিশীল করব, চুম্বক ক্ষেত্রটা স্থির থাকবে এরকম নয়। হয় চুম্বক ক্ষেত্র গতিশীল কিংবা পরিবাহী গতিশীল, বা কোনো একটা স্থির অন্যটা গতিশীল। যাই হোক, চুম্বক ক্ষেত্র এবং পরিবাহী তারের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে তাহলে পরিবাহীর তে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং পরিবাহীটা যদি বদ্ধ বর্তনী হয় তাহলে সেই বর্তনী দিয়ে একটা প্রবাহ চলবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ঘটনা থেকে প্রাপ্ত তড়িৎচালক বলকে বলা হয় আবিষ্ট ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল, এবং এইখান থেকে প্রাপ্ত প্রবাহকে বলা হয় আবিষ্ট প্রবাহ বা ইনডিউসড কারেন্ট। অর্থাৎ এই ঘটনায় কি পাওয়া যাচ্ছে? এই ঘটনায় আমরা গতির সৃষ্টি করছি, বাইরে থেকে গতিশক্তি দিচ্ছি, যান্ত্রিক শক্তি দিচ্ছি, তার বিনিময়ে কি পাবো? তড়িৎ বা তড়িৎ শক্তি পাবো। ঠিক আছে? ঠিক ওই যেমন আমাদের সেই তড়িৎচুম্বকীয় কথা বললাম, মোটর তৈরি হয়েছিল, ওখানে কি করা হয়েছিল আবার বলছি একবার, চুম্বক ক্ষেত্রে একটা কয়েল রেখে দেওয়া হয়েছে, আর কয়েলটার মধ্য দিয়ে প্রবাহ চললে পরেই সেই কয়েলটাতে গতির সৃষ্টি হয়, আর সেখান থেকে আমরা মোটর তৈরি করেছি, বাল্যচক্র তৈরি করেছি। অর্থাৎ মোটর যে ঘটনা, অর্থাৎ তড়িৎ শক্তিতে যান্ত্রিক শক্তি। আর এই চ্যাপ্টারে বা এই বিষয়ে তড়িৎচুম্বকীয় আবেশে কি হবে? তড়িৎচুম্বকীয় আবেশে আমরা দেখব চুম্বক ক্ষেত্র এবং একটা পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতির সৃষ্টি করা হবে, তাহলে ওই পরিবাহীতে
কি হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলবে। এই হলো এই চ্যাপ্টারের তড়িৎচুম্বকীয় আবেশের মেন ভাষা। বিজ্ঞানী ফ্যারাডে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন এবং পরীক্ষাগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, দিয়ে এই ঘটনার ব্যাখ্যা দিলেন, বিভিন্ন সূত্র প্রবর্তন করলেন তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত। তো ফার্স্টে একটু বলে দিই, ওই ঘটনার বাইরে আমি যদি এইভাবে ভাবি সংক্ষেপে, যে একটা পরিবাহী তার, ধরো এইটা একটা পরিবাহী তার, আর এইখান থেকে একটা চুম্বক ক্ষেত্র আছে, তো সেই চুম্বক ক্ষেত্র পরিবাহীর দিকে আনছি, কিংবা চুম্বক ক্ষেত্র স্থির আছে, পরিবাহী তারটা ওর কাছে নিয়ে যাচ্ছি বা দূরে নিয়ে যাচ্ছি। কি বললাম, হয় চুম্বক ক্ষেত্রকে গতিশীল করছি কিংবা পরিবাহী তারটাকে গতিশীল করছি, মোটামুটি ওদের মধ্যে একটা আপেক্ষিক গতি দিচ্ছি, হয় কাছে আসছে কিংবা দূরে যাচ্ছে। তো কি ঘটে, আমরা সে আগের কনসেপ্ট দেখো, এটা যদি পরিবাহী তার হয়, এর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, আর সেই মুক্ত ইলেকট্রনগুলো ধরো এই চুম্বক ক্ষেত্রে একটা আপেক্ষিকভাবে গতিশীল। চুম্বক ক্ষেত্র গতিশীল মানে কি, ধরে নিতে হবে আধানটা ওই ক্ষেত্রের মধ্যে গতিশীল, আধানের সাপেক্ষে এগিয়ে আসছে বলে। আমরা পড়েছি চুম্বক ক্ষেত্রে একটা আধান গতিশীল হলে আধানের উপরে বল ক্রিয়াশীল হয়, সেই বলকে কি বলা হয়, ম্যাগনেটিক লোরেঞ্জ ফোর্স। আর সেই ফোর্সের ক্রিয়ায় ধরো, কথায় বলছি, ধরো চুম্বক ক্ষেত্র ওই মুখটা এদিকে আছে, চুম্বক ক্ষেত্র কোনো একদিকে আছে একটা স্থানে, তারপরে গতির একটা অভিমুখ আছে, তাহলে আধানটার উপরে একটা বল ক্রিয়াশীল হবে। এই যে পরিবাহীটার মুক্ত আধানগুলোর মধ্যে বল ক্রিয়াশীল হবে, সেই বলের ক্রিয়ায় কি হবে, এর মুক্ত ইলেকট্রনগুলো হয় এই প্রান্তে কিংবা এই প্রান্তে এসে হাজির হবে। তাহলে এক প্রান্তে ইলেকট্রন হাজির হচ্ছে, সবাই জড়ো করছে, আর অন্য প্রান্তে ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে। তার হিসাব মতো এই পরিবাহীটার এই প্রান্তটা নিম্ন বিভব, উচ্চ বিভব পেয়ে যাচ্ছে ইলেকট্রন ঘাটতির কারণে, আর এই প্রান্তটা কি হচ্ছে, নিম্ন বিভব পাচ্ছে ইলেকট্রন আধিক্যের কারণে। এখন তুমি বাহ্যিক বর্তনী যোগ করে দাও, তাহলে কি হবে, সেইখান দিয়ে প্রবাহ চলবে, ইলেকট্রনগুলো নিম্ন থেকে উচ্চর দিকে যাবে, আর তার উল্টো দিকে প্রবাহ চলবে। ঠিক আছে, অতএব এটা একটা ছোট একটা কনসেপ্ট। বিজ্ঞানী ফ্যারাডে খুব ভালোভাবে ব্যাখ্যা দিয়ে উনি তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনাটা বললেন। আমরা তড়িৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনকে সংক্ষেপে বলবো ইএমআই। এই টার্মটা খুব মনে থাকবে, কোনো কিছু ধারে মাল কিনলে পরে ইএমআই দিতে হয়, মনে রাখবে। ইএমআই মানে ইচ বা এভরি মান্থ ইনস্টলমেন্ট, এখানে কিন্তু সেরকম কিছু নয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই হলো তড়িৎচুম্বকীয় আবেশ। এখন বিজ্ঞানী প্রথমেই বলবো বিজ্ঞানীর ফ্যারাডের এক্সপেরিমেন্ট। ফ্যারাডে experiment of EMI, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের এক্সপেরিমেন্ট কি আছে না, ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট অফ ইএমআই। তো এখানে দেখো এরকম ভাবে এইখানে একটা কয়েল আছে, এই কয়েলটার পাক সংখ্যা এক বা একাধিক হতে পারে। এই কয়েলটার সঙ্গে একটা গ্যালভানোমিটার লাগানো আছে। গ্যালভানোমিটার কি করে না, এই কয়েলের মধ্যে কোনো প্রবাহ চলছে কিনা ইন্ডিকেট করে। যদি প্রবাহ চলে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ হবে, না চললে বিক্ষেপ হবে না। কারণ কি, আমরা তো প্রবাহকে চোখে দেখতে পাই না, বা হাত দিয়ে টেস্ট করা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে। তো এরকম একটা কয়েল আছে। এখন একটা দণ্ড চুম্বককে তুমি এইদিকে এগিয়ে নিয়ে আসছো, ধরো এরকম রেখে দিয়েছো, ফার্স্টে রেখে দিয়েছো, এর এন পোল এস পোল আছে। চুম্বক মানে কি, চুম্বক ক্ষেত্র তৈরি হবে, চুম্বক ক্ষেত্রের বলরেখা থাকবে, সেই বলরেখাগুলো এইভাবে চলে যাবে, তাই তো। এরকম ভাবে এরকম আছে, আমরা দেখাচ্ছি না।
তো এইগুলো বলরেখা। এখান থেকে আরও আছে চুম্বক ক্ষেত্রে বলরেখা। এই বলরেখাগুলো এই কয়েলটার মধ্যে জড়িয়ে গেছে, জড়িয়ে মানে লিঙ্ক হয়ে গেছে, জড়িয়ে মানে পেঁচিয়ে গেছে নয়, মানে যুক্ত হয়ে গেছে। এখানে চুম্বকটাকে স্থির বলছি, V0 মানে চুম্বকটা স্থির বলা হলো। এইবার আমি কি করব, এইটাকে এগিয়ে নিয়ে যাব। আমি ছবিটা আবার আঁকছি। এবার এটাকে আমি আরো কাছে নিয়ে আসছি, ভি এর একটা মান আছে। এর জন্য কি হবে, বলরেখাগুলো কি হবে, এভাবে বেশি বেশি লিঙ্ক হয়ে যাচ্ছে, জড়িয়ে পড়ছে। এই একটা করলাম, এটা কি, এখান থেকে এটা ছিল স্থির ছিল, বেগ 0, এবার এটাকে এগিয়ে নিয়ে আসছি। এরপরে কি করব, আবার একবার ছবিটা আঁকছি। 3টে কেস আমায় বলতে হবে, এই ছবিগুলো আলাদা করে আঁকছি আমি। দণ্ডচুম্বকটার অবস্থানটা ঠিক এর মতোই আছে। এরকম বলরেখাগুলো দেখাচ্ছি। এইখানে কিন্তু কাছে চলে এসছে, বেগের মান 0। 3টে আমি ছবি এঁকেছি, আসছে না, কি সমস্যা? স্টপ হচ্ছে না তো। তো দেখো, আমি 3টে ক্ষেত্র বলেছি। এই 3টে ক্ষেত্রের প্রথমটাই একটা কুণ্ডলী আছে, একটা চুম্বক রেখেছি। কুণ্ডলী, এই চুম্বকের বলরেখাগুলো চারিদিকে থাকে, অতএব এই পাশে কুণ্ডলীটা আছে, কিছু বলরেখা কুণ্ডলীর সঙ্গে জড়িয়ে পড়েছে। বেগ 0 মানে স্থির অবস্থায় আছে, এবং দেখব যে এইখানে কোনো কারেন্ট নেই, কারেন্টের মান 0। যখন আমি কুণ্ডলীটাকে এগিয়ে আনছি, মানে গতিশীল আছে, স্থির নয় কিন্তু গতিশীল আছে, সেই ক্ষেত্রে দেখব এটা গতিশীল আছে। এই অবস্থায় দেখব কারেন্টের একটা মান আছে। এইখানে দেখব অর্থাৎ চলে এসছে, স্থির কাছে এসে স্থির হয়ে গেছে। এই অবস্থায় দেখব কারেন্টের মান আবার 0 হয়ে গেছে। তো এই 3টে ক্ষেত্রে দেখো কারেন্ট পাচ্ছি এই ক্ষেত্রটায়। কোন ক্ষেত্রটায়? যখন বেগ থাকছে, আপেক্ষিক বেগ থাকছে। আপেক্ষিক বেগ থাকছে, এইখানে বেগ ছিল না, কারেন্ট 0। আপেক্ষিক বেগ নেই, কারেন্ট 0। এটা দূরে ছিল, এটা কাছে আছে। দূরে ছিল, কাছে এসছে বলে হবে এরকম কিছু নেই। হলো, এই হলো বিষয়, যে গতিশীল আছে সেই সময়। এবার কি ঘটলো, যখন এখানে ছিল, দেখো এর মধ্যে 3টে বলরেখা, এই বলরেখাগুলোকে আমরা এরপরে বলবো ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বক প্রবাহ। আমি এখন থেকেই বলছি, একটু পরে ম্যাগনেটিক ফ্লাক্সের ডেফিনেশন, ইউনিট, ডাইমেনশন সব বলে দেবো একটু পরে। আমি জাস্ট বলছি যে বলরেখাগুলো এই কুণ্ডলীর সঙ্গে জড়িয়ে পড়ছে, সেগুলোকে বলা হয় ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। যেমন আমরা ইলেকট্রিক ফ্লাক্স পড়েছি, সেই স্থির তড়িতে গাউসের সূত্র প্রমাণ করার সময়, ঠিক সেরকমই এখানে আছে কি চুম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। সেটা কি না, বলরেখাগুলোর যতগুলো বলরেখা এই কুণ্ডলীর সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, জড়িয়ে পড়েছে। এখানে দেখো 3টে বলরেখা লিঙ্ক হয়েছে, এইখানে দেখো 5টা বলরেখা লিঙ্ক হয়েছে, এখানেও 5টা বলরেখা লিঙ্ক হয়েছে। তো এইখানে গতিশীল ছিল, এইখানে স্থির হয়ে গেছে। তো এই 3 থেকে 5 হয়েছে, 5 আছে, 5 আছে, এটাও 5, এটাও 5। তাহলে কারেন্টটা কখন পাচ্ছি? যে সময়টায় 3 থেকে 5 হচ্ছে, 5 হয়ে গেলেও কারেন্ট নেই, কারেন্ট 0। আবার 3 যখন ছিল তখনও 0। কারেন্টটা কখন আমি পাচ্ছি? যখন ওই ফ্লাক্সের সংখ্যা চেঞ্জ হচ্ছে, যে সময়টুকু চেঞ্জ হচ্ছে,
যে চেঞ্জ হয়ে 3 থেকে 5 হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল মানে কারেন্ট শূন্য হয়ে গেছে, থেমে গেল মানে। আবার যখন 3 ছিল তখনও কারেন্ট শূন্য। তাহলে কারেন্টটা পাচ্ছি কোন সময়? যে সময় ওই 3 থেকে 5 যে সময়টুকু হচ্ছে সেই সময়টুকুতেই আমি কারেন্ট পাচ্ছি, হলো। অর্থাৎ বলবো কি, যখনই একটা কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হবে, যে সময়টুকু চেঞ্জ হবে, চেঞ্জ হয় মানে কি, চেঞ্জ যে সময়টা হচ্ছে সেই সময়টাই কি হবে, কারেন্ট পাচ্ছি। এইবার এবং এইখানে দেখবো আমরা ডিফ্লেকশন যা আছে, এই যে এটা আছে, এর কোনো একদিকে এই অবস্থায় কারেন্ট যাবে, সরি এটা নয়, এটাই দেখো কারেন্ট চলছে। তো আমি এই ক্ষেত্রে এন পোলটাকে আমি কাছে নিয়ে যাচ্ছি, এন পোলটাকে, অতএব এন পোলটাকে নিয়ে যাচ্ছি। এখন কোনো একদিকে কারেন্ট চলছে, যদি আমি উল্টো ঘটনা ঘটাই, অর্থাৎ এই এন পোলটাকে এই দিকে নিয়ে যাচ্ছি, না এবার এদিকে নয় উল্টো দিকে নিয়ে যাব, তখন দেখব যতক্ষণ আমি নিয়ে যাওয়ার কাজটা করবো, নিয়ে যাওয়ার কাজটা যতক্ষণ করবো ততক্ষণ দেখবো কারেন্ট পাবো, এবং আগের দিকে কারেন্ট পেয়েছি, উল্টো দিকে কারেন্ট পাবো। ঠিক আছে, অর্থাৎ এনটাকে, এন পোলটাকে কাছে নিয়ে গেলে যেদিকে কারেন্ট হবে, দূরে নিয়ে গেলে এরকম ট্রেনে দূরে নিয়ে যাচ্ছি কুণ্ডলী থেকে, অতএব তার উল্টো দিকে হবে। ঠিক একইভাবে এটা যদি আমি এরম করি, ধরো এস পোলটাকে নিয়ে গিয়েছি, এস পোলটা কাছে নিয়ে যাচ্ছি, যখন আমি এন পোলটা কাছে নিয়ে গিয়েছিলাম তখন কুণ্ডলীতে যেদিকে প্রবাহ হয়েছিল, দেখবো আমরা পরীক্ষা করে দেখা গেছে যে এস পোলটা কাছে নিয়ে গেলে তার উল্টো দিকে প্রবাহ হয়েছে। আবার যদি এস পোলটাকে দূরে নিয়ে যাই, এখনই এস পোলটা কাছে নিয়ে গেলে যেদিকে প্রবাহ হচ্ছিল, এস পোলটাকে দূরে নিয়ে গেলে উল্টো প্রবাহ হবে। এরকম বিভিন্ন পর্যবেক্ষণগুলি দেখলেন যে যে তোমার প্রবাহের দিকটা নির্ভর করছে কার উপরে, আমি কোন মেরুটাকে, চুম্বকের কোন মেরুটাকে আমি কুণ্ডলীর দিকে নিয়ে যাচ্ছি তার উপর নির্ভর করছে। আর কি না, আরেকটা যে ফ্লাক্স চেঞ্জ, অর্থাৎ ফ্লাক্স চেঞ্জ যতক্ষণ ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ততক্ষণই এই কাজটা হচ্ছে। ফ্লাক্স চেঞ্জ বন্ধ হয়ে গেলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে না, হলো। এবং দেখব যে এই কুণ্ডলীতে একটা পাক বলেছি, এটাতে যদি পাকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখব প্রথমে যা কারেন্ট যাচ্ছিল, এন পাকের কুণ্ডলী করে দিলে কারেন্টের মানে যে কারেন্টটা তৈরি হচ্ছে সেই কারেন্টটাকে বলবো কি কারেন্ট বলেছি, আবিষ্ট প্রবাহ, ইনডিউসড কারেন্ট। এবং যে তড়িৎচালক বল সৃষ্টি হয়, কারেন্ট হয়েছে মানে তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, তড়িৎচালক বল সৃষ্টি হয়েছে, আর সেই সৃষ্টির জন্য কি হবে, কারেন্ট পাওয়া যাবে। তো যেটা বলছিলাম যে এন পাকের কুণ্ডলী হলে পরে প্রথমে যে প্রবাহ পেয়েছিলাম তার এন গুণ প্রবাহ পাবো, কি প্রবাহ, আবিষ্ট প্রবাহ। এই হলো, এইটা একটা চুম্বক দিয়ে এবং একটা কুণ্ডলী দিয়ে পরীক্ষা হলো। ফ্যারাডে এটাও ধরেছেন যে আমরা যেমন দণ্ডচুম্বক বলেছি তেমনই এটাও বলতে পারি একটা কারেন্ট ক্যারিং লুপ কিন্তু একটা চুম্বকের মতো আচরণ করে। আমরা পড়েছি একটা সলিনয়েড দণ্ডচুম্বকের মতো আচরণ করে, সলিনয়েড দণ্ডচুম্বকের মতো আচরণ করে। অতএব এই পরীক্ষাটা দণ্ডচুম্বক না নিয়ে যদি একটা কয়েল, কারেন্ট ক্যারিং লুপ বা ওই সলিনয়েড নিয়ে করা হয় তখনও দেখবো এই ঘটনাগুলোই ঘটবে। আমি একটু সেই ছবিটা এঁকে দেখানোর চেষ্টা করছি। তো এইটা হচ্ছে ধরো একটা কয়েল সিস্টেম, এন পাকের কয়েল, এখানে তোমার ব্যাটারি লাগানো আছে, দিয়ে এর মধ্য দিয়ে কারেন্ট যাবে। ঠিক আছে, এটা ধরো পি কয়েল, আর এর সামনেই আর একটা কয়েল আছে, তারও এক পাক বা এন পাক থাকতে পারে কিছু একটা, তার সঙ্গে ব্যাটারি নেই, একটা গ্যালভানোমিটার যোগ করে দেওয়া হয়েছে। গ্যালভানোমিটার, এটা গ্যালভানোমিটার, এটা ব্যাটারি। তো ব্যাটারি যখন আমি সুইচ অন করব তখনই কি হবে, কারেন্ট চলবে। এর নাম দিচ্ছি এস কয়েল, ওটা পি কয়েল, এটা এস কয়েল। তো যখনই আমি ব্যাটারি সুইচ অন করবো এখান থেকে কারেন্ট যাবে, আর কারেন্ট গেলে পরে কি হবে, এর মধ্যে প্রবাহ চললেই এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের জন্য বলরেখার সৃষ্টি হবে,
আর সেই বলরেখাই এই কুণ্ডলীটার পাশে আছে, অতএব এই কুণ্ডলীটা জড়িয়ে পড়বে, মানে লিঙ্ক হয়ে যাবে। কারেন্টের মান বাড়াবো, কারেন্টের মান বাড়ালে কি হবে, এই পরিবাহীতে চুম্বক ক্ষেত্র বাড়বে। চুম্বক ক্ষেত্র বাড়ছে মানে কি, ধরো একটুখানি চুম্বক ক্ষেত্র ছিল, এই অংশের মধ্যে বলরেখা ছিল, যখন চুম্বক ক্ষেত্র বাড়ছে বলরেখাগুলো আরো বেশি ক্ষেত্র ছড়িয়ে পড়ছে। অর্থাৎ আমি যখন কারেন্ট দিইনি তখন দেখবো এখানে কোনো বিক্ষেপ নেই। আমি কি করব, এইখানে অ্যাকচুয়ালি একটা রিওস্ট্যাট যোগ করতে হবে। রিওস্ট্যাট দিয়ে কি করা হয়, কারেন্টের মান কমা বাড়ানো করা হয়। সুইচ অন করলে কারেন্ট যাওয়া শুরু করবে। এবার আমি কারেন্টের মান আস্তে আস্তে এই রিওস্ট্যাট দিয়ে বাড়াবো। বাড়ালে পরে কি হবে, বাড়ালে পরে এই মধ্যে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই চুম্বক ক্ষেত্রটা বাড়তে শুরু করবে। আর বাড়তে শুরু করছে মানে কি, চুম্বক ক্ষেত্র বাড়ছে মানে ভাবতে পারে কি চুম্বক ক্ষেত্র এগিয়ে যাচ্ছে। চুম্বক ক্ষেত্র বাড়ছে মানে বুঝবো কি চুম্বক ক্ষেত্রটা এগিয়ে যাচ্ছে। এবার যখন আমি সুইচ অন করিনি তখন এর সঙ্গে কোনো বলরেখার লিঙ্ক ছিল না, মানে বলরেখার ফ্লাক্সের মান 0 ছিল, ম্যাগনেটিক ফ্লাক্সের মান 0 ছিল। যখনই তোমার এই রিওস্ট্যাট দিয়ে আমি কারেন্টের মান বাড়াচ্ছি, কারেন্ট দিলাম মানে চুম্বক ক্ষেত্র তৈরি হলো। এবার কারেন্টের মান বাড়াচ্ছি, চুম্বক ক্ষেত্র বাড়ছে, চুম্বক ক্ষেত্র বাড়ছে মানে বলরেখা এর সঙ্গে যুক্ত হচ্ছে এবং প্রতি মুহূর্ত যুক্ত বলরেখার সংখ্যা বাড়ছে। বলরেখার সংখ্যা বাড়ছে, যে সময়টুকু বাড়বে তখন দেখবো সেই সময়টুকুর মধ্যে যখন তোমার এইখানে কোনো কারেন্ট ছিল না তখন এখানে কোনো কারেন্ট নেই, যখন এখানে কারেন্ট 0 ছিল এখানেও কারেন্ট 0। এইখানে কারেন্ট যখন 0 থেকে একটা মানে পৌঁছাচ্ছে তখন দেখবো এখানে একটা কারেন্টের একটা মান পাচ্ছি এবং দেখবো কারেন্টের উল্টো দিকে কারেন্ট পাবো। এটা ব্যাখ্যা পরে দিচ্ছি। এতে যেদিকে কারেন্ট, এখানে যে আবিষ্ট কারেন্ট হবে তার উল্টো দিকে কারেন্ট পাওয়া যাবে। একবারে মানে বাস্তব পরীক্ষা করেই প্রমাণ করা হয়েছে। কি বললাম, যখন কোনো কারেন্ট নেই এই কুণ্ডলীতে, এখানেও কোনো কারেন্ট নেই মানে আবেশের কোনো ঘটনা ঘটছে না। যখন এই কুণ্ডলীতে সুইচ অন করলাম, এবার কারেন্ট একটু যাচ্ছে, কারেন্টের মানটা আমি আস্তে বাড়াচ্ছি, কারেন্টের মান 0 থেকে আই করলাম। সেই অবস্থায় দেখবো এখানেও একটা কারেন্ট পাচ্ছি, এখানে একটা কারেন্ট পাচ্ছি। কতক্ষণ পাচ্ছি, যে সময় ধরে আমি কি করলাম কারেন্টের মান আমি বাড়ালাম। এইবার দেখবো এটা I1 বললাম, সমান কারেন্ট তো হবে না, I1 বললাম, এখানে কারেন্টটাকে I1 বললাম। যখন কারেন্টের মান এখানে আই হয়ে গেল, এটা দেখো 0 থেকে আই বলেছিলাম, এটা আই হয়ে গেল, এখানে কারেন্ট কি হয়ে গেল 0 হয়ে গেল। এই ক্ষেত্রটা লক্ষ্য দেখো, এটা 1 নম্বর কেস বললাম, 2 নম্বর কেস বললাম, 3 নম্বর কেস বললাম। প্রথম কেসটাই কারেন্ট দেওয়া হয়নি প্রায় এই পি নামের কুণ্ডলীতে, তখন দেখবে এখানে কোনো কারেন্ট আবিষ্ট হয়নি। যখন আমি কারেন্ট সুইচ অন করেছি এবং কারেন্ট দিচ্ছি এবং কারেন্টের মান আমি আস্তে আস্তে বাড়াচ্ছি, 0 থেকে বাড়াতে একটা মানে পৌঁছাবো, ওই যে সময়টা ধরে 0 থেকে আয়ে পৌঁছাবে সেই সময়ে দেখবো এই কুণ্ডলীতে একটা কারেন্ট পাচ্ছি এবং এখানে যেদিকে কারেন্ট তার উল্টো দিকে কারেন্ট পাবো। এটা আমরা পরে বলবো কেন উল্টো দিকে। আচ্ছা, এবার দেখো যখন এখানে কারেন্টের মান 0 থেকে বেড়ে এই আই হয়ে গেল, আর আমি কারেন্ট বাড়াচ্ছি না, কারেন্ট চলছে, চুম্বক ক্ষেত্র আছে, তখন দেখবো এখানে আর কারেন্ট নেই। তাহলে কোন সময় কারেন্টটা পাচ্ছি, যে সময় এখানে আমি কারেন্টটা বাড়িয়েছি, তো সেই সময় কারেন্ট পাচ্ছি। কেন পাচ্ছি না, যখন আমি কারেন্ট বাড়াচ্ছি এই কুণ্ডলীর জন্য যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, আমরা জানি একটা কারেন্ট ক্যারিং কুণ্ডলী একটা দণ্ডচুম্বক বা চুম্বকের মতো আচরণ করে। যখন আমি কারেন্টের মান বাড়াচ্ছি সেই চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ছে। প্রাবল্য বাড়ছে মানে কি, এর সঙ্গে প্রথমে যদি দুটো ফ্লাক্স যুক্ত থাকে, দুটো লাইনস অফ ফোর্স যুক্ত থাকে এবং কারেন্ট বাড়লে 2 এর পর 3 হবে, 4 হবে, 5 হবে, এইভাবে ফ্লাক্স চেঞ্জ হবে। কতক্ষণ হবে, যতক্ষণ কারেন্ট সে 0 থেকে একটা নির্দিষ্ট মানে না পৌঁছায়। এই পর্যন্ত কারেন্ট বাড়ছে, এখানে একটা কারেন্ট পাচ্ছি। যখন এর কারেন্ট ম্যাক্সিমাম কোনো একটা মানে পৌঁছে গেল, যে আর বাড়াচ্ছি না, মান পেয়ে গেছে, অর্থাৎ এই অবস্থায় দেখবো এখানে আর কোনো কারেন্ট নেই।
অর্থাৎ কি পেলাম, যতক্ষণ কারেন্ট বাড়াচ্ছি ততক্ষণ এখানে করছি, উল্টো ঘটনা, ম্যাক্সিমাম কারেন্ট হয়ে গেছে, আমি এবার আস্তে আস্তে কারেন্টটা কমাচ্ছি, কমাতে কমাতে শূন্য নিয়ে যাব, যখনই দেখবো কমাতে শুরু করলাম দেখবো এখানে কারেন্ট আবার পাওয়া যাচ্ছি, এবং প্রথমবার যেদিকে কারেন্ট পাওয়া গিয়েছিল এই এখন কমানোর সময় ঠিক তার উল্টো দিকে কারেন্ট পাওয়া যাবে। এগুলো আমরা কেন পাওয়া যায় পরে বলবো। পরীক্ষার থেকে প্রাপ্ত জিনিসগুলো বলছি, আমরা পরীক্ষা করিনি ল্যাবরেটরিতে, আমরা পরীক্ষার বিষয়টাকে আমরা কি হয়েছিল আমরা দেখাচ্ছি না, বলতে চাইছি। এইবার দেখো যে মানে আয়ের মান, কারেন্টের মান একটা নির্দিষ্ট থেকে শূন্য কমতে কমতে হবে, এখানেও দেখবে কারেন্ট পাওয়া যাচ্ছে। হলো কেন না, এই ক্ষেত্রে আবার দেখো ফ্লাক্সটা যখন কারেন্ট বাড়িয়েছিলাম, ফ্লাক্সটা শূন্য থেকে বাড়তে বাড়তে আমি বললাম ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেড উইথ দিস এস কয়েল 100 হয়েছিল। এবার আমি যখন কারেন্ট কমাবো সেই লিঙ্কের চুম্বক ক্ষেত্র কমবে, এর সঙ্গে লিঙ্ক ফ্লাক্সটা কমবে, ফ্লাক্সটা কমতে কমতে ওই 100 থেকে 90 80 করতে করতে শূন্য হবে, এবং কারেন্টের মান শূন্য হয়ে গেলে ওর ফ্লাক্সের মানও কমে যাবে। অর্থাৎ যে সময়টা কারেন্টটা ওই ম্যাক্সিমাম অবস্থা থেকে শূন্য আসবে সেই সময় ধরে এই কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ ঘটবে, এবং ততক্ষণ ধরে এই কুণ্ডলীতে প্রবাহ পাওয়া যাবে। অর্থাৎ যে কাজটা আমরা একটা কুণ্ডলী এবং দণ্ডচুম্বক দিয়ে করেছিলাম সেই কাজটাকে আমরা একটা ব্যাটারিযুক্ত কুণ্ডলীর সাহায্যে একটা অন্য কুণ্ডলীতে আবিষ্কারের ঘটনা ঘটিয়েছি। আগের বারে এর স্থলে কি ছিল, একটা দণ্ডচুম্বক ছিল, এখন এই জিনিসটা আছে। অর্থাৎ দণ্ডচুম্বক যে কাজটা করেছে এই ব্যাটারিযুক্ত কয়েলটা সেই কাজটা করছে। এখানে এই কয়েলটাকে বলবো পি বলেছি, মানে প্রাইমারি কয়েল বা প্রাইমারি কুণ্ডলী, আর এই এসটাকে বলবো কি সেকেন্ডারি কয়েল বা সেকেন্ডারি কুণ্ডলী। এই হলো তোমার ফ্যারাডে এক্সপেরিমেন্টের দুটো পদ্ধতি, ফ্যারাডে এক্সপেরিমেন্টটা আমরা বর্ণনা করলাম। এখন আরো কিছু বলতে হবে, সেটা হচ্ছে এইখানেই দেখো একটা সূত্র ফ্যারাডে এখান থেকে একটা সূত্র তৈরি করে ফেললাম। সূত্রটা দেখো, ওই আগেকার দণ্ডচুম্বক আর কুণ্ডলীর যে পরীক্ষাটা বলেছিলাম, আর এখন দেখো প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েলের পরীক্ষা, এই দুটো পরীক্ষার মধ্যে কোন জিনিসটার মিল আছে। দুটো পরীক্ষার মধ্যে দেখবে দুটোতেই কারেন্ট পাচ্ছি, এবং কোন সময় কারেন্ট পাচ্ছি এই মিলটা কি না, এই মিলটা হচ্ছে ওই ক্ষেত্রেও যখন ফ্লাক্সের চেঞ্জ হয়েছিল, অর্থাৎ একটা কুণ্ডলীর সঙ্গে বলরেখার সংখ্যা, জড়িত বলরেখার সংখ্যা যতক্ষণ ধরে চেঞ্জ হচ্ছিল ততক্ষণই আমি কারেন্ট পাচ্ছিলাম। এখানেও ঠিকই, যতক্ষণই এই কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে ততক্ষণই আমি কারেন্ট পাচ্ছি। তাই বিজ্ঞানী ফ্যারাডের ফার্স্ট ল অফ ফ্যারাডে, ফার্স্ট ল অফ ফ্যারাডেস অফ ইএমআই, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত প্রথম সূত্রটা কি না, প্রথম সূত্রটা হচ্ছে যে যখনই একটা কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক ফ্লাক্সের বা চুম্বক প্রবাহ, ম্যাগনেটিক ফ্লাক্সের বা চুম্বক প্রবাহের পরিবর্তন ঘটবে, তখনই কুণ্ডলীতে আবিষ্ট ইএমএফ তৈরি হবে, আর কুণ্ডলীতে যদি বদ্ধ হয় তাহলে কি হবে, আবিষ্ট প্রবাহ চলবে, এবং যতক্ষণ এই পরিবর্তন স্থায়ী হবে ততক্ষণ ওই ইএমএফ বা প্রবাহ স্থায়ী হবে। এটাই হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। আমি লিখছি না, শুনে নাও, ওই আছে দেখে নেবে একটু, যে ফ্যারাডের প্রথম সূত্র এই কারণটা কি কারণে হলো বললাম, দু ক্ষেত্রেই যখনই একটা কুণ্ডলীর সঙ্গে ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে তখনই কুণ্ডলীতে তোমার কি হচ্ছে, আবিষ্ট প্রবাহ বা আবিষ্ট ইএমএফ তৈরি হচ্ছে। তো যেটা বলার কথা, যে যখনই, অর্থাৎ সূত্রটা এরকম বলবো, কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত ফ্লাক্সের চেঞ্জ হলেই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে, এবং যতক্ষণ এই ফ্লাক্স চেঞ্জ স্থায়ী হবে বা ফ্লাক্সের পরিবর্তন স্থায়ী হবে ততক্ষণই কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ
স্থায়ী হবে। এটাই হলো ফ্যারাডের প্রথম সূত্র। এখন এই যে আবিষ্ট প্রবাহ পাবো বা আবিষ্ট তড়িৎচালক বল পাবো, সেই আবিষ্ট প্রবাহ বা আবিষ্ট তড়িৎচালক বলের মান কয়েকটা জিনিসের উপর নির্ভর করবে। সেটা দেখো, যদি আমি এইখানে দণ্ডচুম্বক ছিল আগের বারে, আমি এখানে ছবিটা আঁকছি, যে দণ্ডচুম্বক, আর এখানে ছিল একটা কয়েল ছিল, কয়েলের সঙ্গে একটা গ্যালভানোমিটার যোগ করা হয়েছিল। তো এটা এন পোল এরকম যাচ্ছিল ঘটনাটা। তো এটা বলতে গিয়ে ভুলে গেলাম যে এই যে আবিষ্ট তড়িৎচালক বল বা ইএমএফ তৈরি হলো বা প্রবাহ পাচ্ছি, সেই আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ভর করবে এই যে দণ্ডচুম্বক তার শক্তির ওপরে, মানে এর কতখানি মানের চুম্বক ক্ষেত্র তৈরি করতে পারে তার উপরে, কিংবা এইখানে যে চুম্বক ক্ষেত্র প্রাইমারি কুণ্ডলিতে সৃষ্টি হচ্ছে তার উপর নির্ভর করে। 2 নম্বর, এই কুণ্ডলী সেকেন্ডারি কুণ্ডলিতে বলেছি পাক সংখ্যা বাড়ালে পরে কি হবে, পাক সংখ্যা বাড়ালে তোমার ওই বেশি পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হবে বা তোমার প্রবাহ বেশি পাওয়া যাবে। আরেকটা কি না, এই যে পরিবর্তনটা হচ্ছে ফ্লাক্সের চেঞ্জটা, এটা যত শীঘ্র হবে, দ্রুত হবে, অর্থাৎ গতিবেগের ওপর নির্ভর করবে। গতিবেগ বেশি হলে কি হবে, কম সময়ে ফ্লাক্সের চেঞ্জ বেশি হবে। অতএব ওদের মধ্যে যে আপেক্ষিক গতি, এই দুইয়ের মধ্যে যে আপেক্ষিক গতি, আর এখানেও আপেক্ষিক গতি হচ্ছে, চুম্বক ক্ষেত্র বাড়ছে, তো অর্থাৎ চুম্বক ক্ষেত্র এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতির ওপর নির্ভর করে। এই হলো তোমার মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর অভিমুখ বলেছি কার উপর নির্ভর করে, অভিমুখ বলেছি কোন দণ্ডচুম্বকের কোন মেরুটাকে আমি এগিয়ে নিয়ে আসছি, দণ্ডচুম্বকের কোন মেরুটাকে আমি এগিয়ে নিয়ে আসছি, বা দণ্ডচুম্বকটাকে আমি কুণ্ডলীর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি না উল্টো দিকে নিয়ে যাচ্ছি, এই সবগুলোর উপরে আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্ভর করে। এই গেল। এখন আমরা যেটা বলবো ওই ফ্লাক্সের কথাটা বলবো, ফ্লাক্স কাকে বলে দিয়ে শেষ করব না, আজ এখানে থাক। আমরা পরের দিন আবিষ্ট ওই ফ্যারাডের সেকেন্ড ল, ফার্স্ট লটা বললাম, সেকেন্ড ল লেঞ্জের সূত্র বা ওই ম্যাগনেটিক ফ্লাক্সের সংজ্ঞা, একক, মাত্রা, এগুলো বলবো। আজকে এখানে শেষ করছি।